ছোটবেলাতে আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের মা বাবাদেরকে বলতে শুনেছি যে এই ঠিক করে বসো। স্কুল জীবন হোক কিংবা কর্মজীবন, এমনকি অবসর জীবনেও আমাদের দৈনন্দিন নানা রকম কাজকর্ম, নানা রকম অ্যাক্টিভিটিসে এই ঠিক করে বসার কতটা জরুরি রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, এবং একই সাথে তা না হলে কি কি ধরনের ঝুঁকি বা কি কি ধরনের জটিলতা আমাদের জীবনে আসতে পারে, সেই সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অর্থোপেডিক সার্জন ডক্টর রামেন্দু হোম চৌধুরী। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি শুরুটাই করলাম যে আমরা বাবা মাকে বলতে শুনি যে একটু ঠিক করে বাচ্চাদের বসতে বলা হয়। তো এই ঠিক করে বসা, অ্যাকচুয়ালি বসাটা কেমন হওয়া উচিত? যদি সাধারণত বলে থাকি আমরা বড় হোক বা ছোটই নর্মাল বসছি, যে কোনো কারণে হোক, এই বসার ক্ষেত্রেও কোন দিকটা আমাদের একটু খেয়াল রাখা জরুরি? দেখুন, পশ্চার যেটাকে বলে বা বসার ধরন, স্টাইল, সেটা কিন্তু পুরোপুরি আপনার মানসিকতার উপর নির্ভর করছে। যিনি ডিপ্রেসড, মরোসড, তিনি একটু ঝুঁকে বসবেন, এবং যিনি আপরাইট থাকেন তার মধ্যে একটা তেজ ভাব আছে। আপনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের দেখুন, আপরাইট, স্ট্রেট তাকিয়ে থাকেন। ব্রহ্মচার্যীর সময় থেকেই তাদের শেখানো হয় সোজা দাঁড়াতে, সোজা তাকাতে। আর্মি পশ্চার, স্ট্রেট থাকবে। স্কুল কলেজেও যেসব ছাত্র বা ছাত্রীরা খুব স্মার্ট, অ্যাক্টিভ, অ্যালার্ট, ওদের দিকে আপনি তাকিয়ে দেখুন, দেখবেন ওদের দাঁড়ানোর ভঙ্গিমাটাই আলাদা। আর যখন আপনি ডিপ্রেসড হচ্ছেন, কিছু ভাবছেন, আপনি খুব ইন্ট্রোভার্ট, আপনি কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছুতে, দেখবেন আপনি ঝুঁকে পড়ছেন, ঝুলে পড়ছেন। এই বসার ভঙ্গিমাটা কিন্তু অটোমেটিক আসে। আর যাদের নেই তাদের বুঝিয়ে বলতে হয় যে আমরা যখন দুপেয়ে জীব ছিলাম না, যখন আমরা চার পেয়ে ছিলাম, তখন আমাদের মেরুদণ্ডটা সোজা ছিল, স্ট্রেট। আপনি যে কোনো জন্তু জানোয়ারকে যদি দেখেন, স্পাইনটা স্ট্রেট। যে মুহূর্তে আমরা দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে বাচ্চা যখন দাঁড়ানোর চেষ্টা করে তখন দুলতে থাকে, ব্যালেন্স নিতে চেষ্টা করে, তখন কয়েকটা কার্ভেচার তৈরি হয় স্পাইনে। ঘাড়ের দিকটা কনভেক্স থাকে, তার পরেরটা কনকেভ হয়, তারপর আবার কনভেক্স, আবার কনকেভ, এরকম একটা ব্যালেন্স আসে। এই প্রপার ব্যালেন্সটা যদি যে রাখতে পারে বসার ভঙ্গিমার মধ্যে, তার কিন্তু ব্যথা বেদনাগুলো অনেক কম থাকে। যেমন ইদানিংকালে করোনার সময় যত স্কুলগুলোতে বাচ্চারা কম গেছে, বাড়ির মধ্যেই অনলাইন পড়াশুনো করেছে, বিছানায় শুয়ে শুয়ে পড়েছে, উপুর হয়ে শুয়ে করেছে, ওদের স্পাইনে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। বা কলেজ লেভেলেও, বা ওয়ার্কফোর্স যেখানে ইয়ং ছেলেমেয়েরা যাচ্ছেন, সেখানে একটা নতুন ডায়াগনোসিস এসছে, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। ক্রনিক মানে অনেক দিনের, ফ্যাটিক মানে টায়ার্ড, সিনড্রোম মানে মাল্টিপল প্রবলেম। ঘাড়ে ব্যথা, স্টিফনেস, ঘাড় নাড়তে পারছে না, হাসপাতালে অবধি ভর্তি হয়ে গেছে। এটা পশ্চারের ভুলের জন্য। আমি ঝুঁকে পড়ছি, বা ধরুন সেলফোন ব্যবহার করছে অনেকক্ষণ একটানা, ঘাটটাকে কাঁধ করে, বা অনেক সময় দেখবেন ড্রাইভ করছে, বাইক চালাচ্ছে, সেলফোনটা কানের মধ্যে রেখে, কাঁধের পাশে রেখে কথা বলছে। এগুলো ডিফেক্টিভ পশ্চার, এবং অনেকক্ষণ একটানা এক কাতে বসে থাকলে পরেও স্পাইনটাও অনেকখানি বেঁকে যায়। সো এই ডিফেক্টগুলোকে কারেক্ট করা দরকার। একদম। আমরা যেহেতু বাচ্চাদের কথা বলছিলাম, সেখানে যেহেতু আমাদের শহর থেকে শহরতলি যদি আমরা দেখি, বেশিরভাগ বাড়িতেই কোমোড ইউজ হয় জেনারেলি। তো সেখানে বাচ্চারাও ছোট থেকেই কোমোড ইউজ করাই শিখছে। তো এখানে বাচ্চাদের বাবা মারা কোন জায়গাটা একটুখানি সজাগ হবে বলা যেতে পারে, যাতে এই কোমোডে ব্যবহার করার ক্ষেত্রে কোনো রকম লং টার্ম পরে গিয়ে একটা কোনো রকম অসুবিধা বা কোনো রকম জটিলতা যাতে বাচ্চা ফেস না করে? দেখুন, ছোটোবেলাকায় বাচ্চারা যে আমাদের ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করে, ওটা খুব ভালো। উবু হয়ে বসলো, দে আর কমফোর্টেবল, ওদের যেটার জন্যে আমরা বসি সেটাও খুব ইজিলি হয়ে যায়। কিন্তু বড়োবেলাটায় অনেক প্রবলেম হয়, যেমন হাঁটুতে যাদের ব্যথা আছে, কোমরে যাদের ব্যথা আছে, ওরা কিন্তু আবার ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করতে পারেন না, আর আমরাও বারণ করি ইন্ডিয়ান টয়লেট ইউজ না করতে। ছোটোদেরও কিন্তু আমরা শেখাবো ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছে, কিন্তু যে বাড়িতে কোমোড আছে সেখানে যেন কোমোডের যেরকম বসে সেরকমই বসে। অনেক সময় কি হয়, কোমোডের ওপরেও আবার উবু হয়ে বসানো হয়, তাতে মুশকিল হয়ে যায়, অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকে,
প্রবলেমগুলো আসতে থাকে। তবে ছোটোবেলাতে কোমোড ব্যবহার না করলেও চলে, কোনো অসুবিধে নেই। ইন্ডিয়ান টয়লেট ইজ ভেরি গুড, হিপের জন্য খুব ভালো, স্পাইনের জন্য ভালো এবং ডেফিকেশনের জন্য ভালো। কিন্তু বড় বেলাকায় যাদের হাঁটুতে ব্যথা চলে এলো, আর্থ্রাইটিস ডেভেলপ করলো, কোমরে অসম্ভব ব্যথা, তারা যদি কোমোড ব্যবহার করে ওদের পক্ষে ইটস গুড, হেল্পফুল। এবং তাদেরও কি কিছু একটুখানি মেনটেন করা বা কোনো দিকে নজর রাখার দরকার আছে না, যেরকম পশ্চার সেটাই মেনটেন করা ইটস বেটার? মানে ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। স্ট্যাটিস্টিক্স বলছে যে কলকাতা শহরের বা শহরাঞ্চলের বেশিরভাগ মহিলা বড় কাজের সময় বসে করেন, কিন্তু ছোট কাজের সময় নো টাচ টেকনিকে ছোঁয়াছুঁয়ির জন্যে অর্ধেক বসে করেন। মানে বসছেনও না, নিচেও বসছেন না, দাঁড়িয়েও পুরোপুরি করছেন না। এটা কিন্তু হাঁটুর আর কোমরের জন্য অত্যন্ত খারাপ। নিজের বাড়িতে যখন আমি কোমোড ব্যবহার করছি তখন আমি কিন্তু বসে ইউরিন অথবা যেটা বড়টা, দুটো কাজই আমি প্রপারলি বসে করব। আমি যদি সিনেমা হলে যাই তাহলে আমি দাঁড়িয়ে করতে পারি, কারণ ওখানে অনেক লোক যাচ্ছে, কন্টামিনেশন, ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নিজের বাড়িতে কিন্তু ছোঁয়াছুঁয়ি ব্যাপারটাকে সরিয়ে দিয়ে আমাকে পুরো মাত্রায় বসে করলে কোমরে ব্যথাও কম থাকবে, হাঁটুর ব্যথাও হবে না। এই যে স্কুল জীবনের কথা এতক্ষণ হচ্ছিল, স্কুল জীবন হোক বা কর্মজীবন, এক্ষেত্রে কি দেখা যায় টানা পড়তে বসা, বা অফিসের ক্ষেত্রে যদি বলি টানা কাজের প্রেশার, টানা কাজ, এবং এটাই আপনি কিছুক্ষণ আগেই উল্লেখ করছিলেন যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা মানুষ ফেস করছে। কিন্তু অনেক সময় কি দেখা যায় না, এই ব্যথাতেই অনেকে বলে ব্যথাটা হচ্ছে পরের দিন কমে যাচ্ছে, তো সেই জায়গাটা ইগনোরেন্স চলে আসছে। তো সেখানে মানুষকে জানানোর জন্যই আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখার চেষ্টা করব যে এটা কি শুধুমাত্র ব্যথাতেই আটকে থাকবে, নাকি ভবিষ্যতে গিয়ে আমাদের জীবনে আরও কোনো জটিলতার সৃষ্টি করতে পারে? জটিলতা মানে কিন্তু বোঝাচ্ছি রোগ পর্যায়ে চলে যেতে পারে কিনা, তাই তো? আমার এক্ষুনি ব্যথা হলো, এটা একটা অ্যাকিউট প্রবলেম হলো। আমি একটা ভারী জিনিস তুলতে গেলাম ঝটকা দিয়ে, বা আমি স্লিপ করলাম, সেটা হচ্ছে অ্যাকিউট আকস্মিক ব্যথা হলো। আর আরেকটা হচ্ছে ক্রনিক পেইন, 15 বছর 20 বছর ধরে চলে আসে, যেটা মনে হচ্ছে একটা গভীর রোগে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলছি ক্রনিক স্পন্ডিলোসিস শব্দটা ব্যবহার করছি। কিন্তু দেখুন, এই ক্রনিক স্পন্ডিলোসিস 15 কি 20 বছরের যেটা, সেটাকেও কিন্তু 1 মাসের মধ্যে ভালো করা যায় যদি আমি পশ্চারটা মেনটেন করি। যেমন বিছানার থেকে ওঠার সময় আমাদের একটা ধারণা আছে লাফিয়ে যদি সোজা উঠি কোমরের মধ্যে চাপ পড়ে। আমি যদি পাটাকে গুটিয়ে পাশ ফিরে হাতে চাপ দিয়ে উঠি, আমার কোমরের ব্যথা কিন্তু কমে যায়। আমি যখন স্নান করতে যাচ্ছি, আমি দাঁড়িয়ে স্নান না করে আমি যদি টুলে বসে স্নান করি, তাহলে আমি যখন পায়ে সাবান মাখবো তখন আমাকে তত বেশি ঝুঁকতে হচ্ছে না। এই অতিরিক্ত ফরওয়ার্ড ব্যান্ডিং বা ঝুঁকে পড়ার জন্যে কোমরের ব্যথা হয়। আরেকটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, মিডল এজড লেডি স্পেশালি, ওদের কোমরে ব্যথার মূল কারণ কিন্তু ক্রনিক ভিটামিন ডি না পাওয়া। আমরা আজকাল এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরা সব কিছুর জন্য আমাদের সময় আছে, কিন্তু নিজের জন্য কোনো সময় নেই। আজকেই একটি মেয়ে এসছে, 19 বছরের মেয়ে, সে রাত্রিরে 11:30টায় খায়, 2:30-এর সময় ঘুমোয় এবং 10:30টায় ঘুম থেকে ওঠে। লাইফস্টাইল অত্যন্ত খারাপ। সকালে আমি হাঁটতে যাচ্ছি না, ভিটামিন ডি আমার শরীরে ঢুকছে না, এবং ক্রনিক ভিটামিন ডির অ্যাবসেন্সের জন্যে আমার ক্রনিক কোমরে ব্যথা হতে পারে ভয়ঙ্করভাবে। মহিলাদের যখনই পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, সেই সময় যেটাকে বলে মেনোপজ, তারপরে কোমরে একটা ব্যথা হয়, কারণ হাড়গুলো ক্ষয় হতে থাকে। তার সাথে যদি ভিটামিন ডিটা কম থাকে বা খাবারে ভিটামিন ডিটা যদি না ঢোকে, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভিটামিন ডিটা আমি পাবো কোথায়? ভগবান বা প্রকৃতি আমাকে সূর্যের মাধ্যমে আমার শরীরে দিচ্ছে। তখন আমি স্লিভলেস জামা পরে যদি রোদে 8 ঘন্টা হাঁটি, ভিটামিন ডিটা আমি পেয়ে যাচ্ছি। খাবারের মধ্যে ডিমের কুসুম থেকে আমি পাচ্ছি। যে মাছে তেল খুব বেশি, সেই মাছ আমি খাবো, সে ছোটও হতে পারে বড়ও হতে পারে, তাহলে আমি ভিটামিন ডি সাপ্লিমেন্টটা পাচ্ছি। আর তারপরে
যদি দেখা যায় যে খুব বেশি মাত্রায় ভিটামিন ডি কম আছে, তাহলে ওষুধের মাধ্যমে খাওয়ানো যেতে পারে। সো ভিটামিন ডি এবং ভিটামিন বি 12, এই দুটো জিনিস কিন্তু কোমরে ঘাড়ে ব্যথার জন্য পূর্ণ মাত্রায় দায়ী থাকে। এই সাম্প্রতিক সময় দাঁড়িয়ে যে কোনো রোগ নিয়েই যখন আমরা আলোচনা করতে বসছি বা আলোচনা করছি, সেখানে লাইফস্টাইল কথাটা প্রথমেই উঠে আসছে, যে সব রোগের ক্ষেত্রে যেন একদম প্রথম সারিতেই লাইফস্টাইল শব্দটাই, লাইফস্টাইল জিনিসটাই প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এক্ষেত্রেও লাইফস্টাইলের কি ভূমিকা রয়েছে? যত রোগ, লাইফস্টাইল হচ্ছে নাম্বার 1। এবং আপনি যদি ভালো করতে চান, লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। জিনিসটা কি? ভগবান তৈরি করেছে দিন আর রাত। দিনের বেলা কাজ করব আর রাতের বেলা শোবো। রাতের বেলা শোয়া মানে এটা বলছি না যে সন্ধে হওয়া মাত্র শুয়ে পড়বো, কিন্তু সারা পৃথিবীতে যেটা দেখা গেছে, ডিনার টাইমটা যদি 7টা, 7:30, 8টা, 8:30, গোটা ভারতবর্ষেও কিন্তু 8টার সময় খায়। একমাত্র বাঙালি জাতি, অত্যন্ত গর্বিত জাতি, সে 11টা, 11:30টায় খায়। ইভেন অনেক বয়স্ক মহিলারাও অনেক রাত্রিরে খান। যত বেশি রাত্রিরে খাবেন তত ডায়াবেটিস এবং কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা থাকে, গ্যারান্টি দিয়ে কথা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে ক্যাপিটাল অফ ডায়াবেটিস। সো ডায়াবেটিসকে আটকাতে হলে বা শরীর ঠিক রাখতে হলে আমাকে খেতে হবে বাই 8 PM। 8টার সময় যদি আমি খেয়ে নিই, রাত্রিরে 11টার মধ্যে যদি আমি শুয়ে পড়ি আর ভোরবেলা যদি ঘুম থেকে উঠি, এই লাইফস্টাইলটা আমার অনেক রোগকে ভালো করতে সাহায্য করে। আরও মজার ব্যাপার হচ্ছে, সকালে আমাকে রোদটা নিতে হবে, একটু আগে বলেছি। আর খাবারটা, কি খাবার আমি খাবো? প্রকৃতি যে খাবার আমায় দিয়েছে, চোখ বুজে আপনি খান। এখানে শুক্রবার দিন এটা খাই না, সোমবারে খাই না, শনিবারে আবার ডিম বন্ধ, মঙ্গলবারে ডিম বন্ধ, এতে যাবেন না। আপনি দুবেলা পুজো করুন, খুব ভালো, কিন্তু পুজোর সাথে খাবারটাকে যোগ করবেন না। ভেজিটেবলস, যত ভেজিটেবলস আছে, আজকে মনে রাখুন 30 তারিখ, আজকে কিন্তু ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল পটেটো ডে। আলুকে আমরা মানে সাপ দেখার মতো আটকে উঠি। আলু ইজ ফ্যান্টাস্টিক ফুড, কার্বোহাইড্রেট। আমি ভাতের বদলে আলু খেতে পারি, কিন্তু আলু যখন একা খাচ্ছি তখন সেটা ডায়াবেটিসের জন্য ক্ষতিকারক হতে পারে। কিন্তু আলুর মধ্যে যদি অন্য সবজি মিশিয়ে দিই, তখন দ্য বেস্ট ফুড চলে এলো। তাহলে ভগবান যত সবজি তৈরি করেছেন, চোখ বুজে আপনি খান, কোনোটা বাদ দেবেন না। যদি অ্যালার্জি থাকে সে আলাদা কথা। প্রোটিনটা খেতে হবে, মাছটা আমাকে খেতে হবে, সপ্তাহে অন্তত মিনিমাম 3 থেকে 4 দিন। ডিমটা আমি রোজ খাবো। আর যদি কারো অ্যালার্জি থাকে, তাহলে ডিমের কুসুমটা খাবো, ফেলে দেবো না, সাদাটা কাউকে দিয়ে দেবো। অ্যালার্জিটা সাদাটার থেকে হয়। আপনি যদি মাংস না খান তাহলেও চলবে, কিন্তু ডিমটা রোজ একটা করে খান। আমরা 2টো করে খাই, আপনি একটা করে খান। ডিম কখনো কোলেস্টেরলকে বাড়াবে না, মিষ্টি কোলেস্টেরলকে বাড়ায়। বলা হচ্ছে মানুষ যে খাবার তৈরি করেছে সেটা সম্বন্ধে সাবধান। মানুষ সবচেয়ে প্রথম তৈরি করেছে চিনি। চিনির অ্যান্ড তার যে সাবস্টিটিউট খাবারগুলো, সেটাকে আপনি রোধ করুন। ইভেন পাউরুটিটা কম নিন, বিস্কুটটা কম নিন, চিনি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই ধরনের জিনিসগুলো কমিয়ে দিন। কিন্তু প্রকৃতির দত্ত যত খাবার আছে সেগুলোকে খান, আগে ভাগে খান, আগে ঘুমোন। আর ঘুমোতে যাওয়ার সময় সেলফোনটা নিয়ে ঘুমোবেন না। বেশিরভাগ মহিলারা বলেন রাত্রিরে ঘুম আসে না। ঘুম আসে না বলে ওরা সেলফোন দেখেন, আর সেলফোন দেখেন বলে ঘুমটা আসছে না। আমার মনে হয় সেলফোনটা বেসিক্যালি ইনফরমেশনের জন্য ব্যবহার করাটা ভালো। বা যারা যারা অনেক ধরনের কাজ করেন তাদের সেলফোন দরকার হয়, দেখতে হয়। কিন্তু বেশিরভাগ সময় যদি আমি সেলফোনটা ব্যবহার করি কানের পাশে, তাহলে কিন্তু কানেও একটা গণ্ডগোল হতে পারে, ঘুমও আসবে না, মাথা ব্যথা একটা মস্ত বড় প্রবলেম, ঘাড়ে একটা প্রবলেম আসবে। আমরা এতক্ষণ একটু সমস্যার ব্যাপারে বলছিলাম, তারপর লাইফস্টাইল এলো, কিন্তু যেহেতু আপনি রয়েছেন সেখানে সমাধান তো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবই। তো এই যে স্কুলের যারা জীবনে রয়েছে তাদেরই একটানা পড়তে বসা, বা যারা কাজের ক্ষেত্রে একটানা কাজ করছে, এছাড়াও যারা এই যে যারা ডেলি প্যাসেঞ্জার রয়েছেন, একটানা ট্রেনে বসা বা একটানা বাসে বসে রয়েছেন, সবটা মিলিয়ে, এবং এক্ষুনি আপনি বলছিলেন যে ব্যবহার, মোবাইল ফোনের ব্যবহার,
কাজের ক্ষেত্রেই, এই সবটার ক্ষেত্রে আমরা কোন পশ্চারটা একটু মাথায় রেখে যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের সুবিধা হতে পারে? আপনি যদি একটুখানি বলে দেন সেটা, অনেক মানুষ হয়তো উপকৃত হবেন। সেলফোনটা আমি ব্যবহার করছি টিভি দেখার মতো। আমি টিভির দিকে তাকিয়ে টিভি দেখি, শুয়ে শুয়ে না করা। সেলফোনও যখন ব্যবহার করছি, আমি শুয়ে যখন ব্যবহার করছি, তখন একটা সাইড নিয়ে আমাকে করতে হচ্ছে, তখন সেই কাত হয়ে থাকার ফলে বেশিক্ষণ থাকলে ঘাড়ে ব্যথা হতে পারে। সেলফোন একদম কানের কাছে ধরে আমি শুনছি, কান কিন্তু গরম হয়ে যেতে পারে। তো আমি একটা টিউবের মাধ্যমে শুনতে পারি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনটা ব্যবহার হবে প্রয়োজন ভিত্তিক। অন্তত 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা পুরো গল্প করে গেলাম ফোনে, যেটা বাচ্চারাও করছে, বয়স্করাও করছে। এই দুটো খুব হার্মফুল। এটা সত্যি একটু সাবধান হতে হবে। সেলফোন চলবে না সেটা কিন্তু আজকে আমি বলতে পারি না। সেলফোন আমার ভয়ঙ্কর দরকার, প্রয়োজন আছে, কিন্তু আমি ব্যবহার কতটুকু করব, কতক্ষণ ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এবং আমি যদি আমি যে বসে আছি এই সময় যদি আমি সেলফোন সামনে রেখে একটা স্ট্যান্ডের ওপরে রেখেও যদি আমি দেখি, যেমন ল্যাপটপ অনেক সময় স্ট্যান্ডের ওপরে রাখা হয়, সেটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ব্যবহার করব সব জিনিস, কিন্তু ঠিকভাবে। যেমন আমরা বলি পুজো করার জন্যে আমি মাটিতে বসেছি, হাঁটুতে ভয়ঙ্কর ব্যথা। পুজো করতে বারণ করা হচ্ছে না, পুজোর মেথডটাকে চেঞ্জ করার কথা। আপনি উঁচুতে বসে করুন, একটা মোড়ায় করুন, জলচকিতে করুন, খাটে বসে করুন, পুজো করুন। কিন্তু যেহেতু আমি মাটিতে বসছি না, তার জন্য আমি পুজো করছি না, বা পুজো আমাকে করতেই হবে, অথবা যোগব্যায়াম আমাকে করতে হবে, মাটিতে বসেই করতে হবে যোগব্যায়াম। কিন্তু আমার এত হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, যেটা সারানোর জন্য আমাকে নিচে বসতে হচ্ছে, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। আমি খাটেই ব্যায়ামটা করব, আমার ম্যাট আছে, ম্যাটের ওপরে আমি ব্যায়ামগুলো করব, কিন্তু আমি কখনো চেষ্টা করব না, আমি বাচ্চাদের কথা বলছি না, বয়স্কদের কথা, যার কোমরে ব্যথা, যার হাঁটুতে ব্যথা, সে ফ্লোরটাকে অ্যাভয়েড করবে, উঁচুতে সব কিছু কাজ করবে। আমরা শেষ করব, একদম শেষের জায়গাতে আমরা চলে এসেছি, কিন্তু শেষ একটাই বলবো যে এই আমিও যদি বসি বা এক কাজ করতে বসছি, বা যে কোনো মানুষ কাজ করার সময় কি হয় না, একটু কমফর্ট পাওয়ার জন্য একটু বসে গেল বা একটু আরাম লাগছে, তো এই জায়গাটা যদি একটুখানি আমাদের একটুখানি সতর্ক করে দেন যে কিভাবে বসবো যে কোনো কাজের ক্ষেত্রেই। দু রকমের আরাম আছে। ঝুঁকে বসে আরাম পাওয়ার চেষ্টা করা, আর আরেকটা হচ্ছে আমার পেছনে কুশনটা দিয়ে আমি যদি স্ট্রেট থাকি, আমার মনে হয় সেকেন্ডটা বোধহয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি যদি একজনকে পাশ ফিরিয়ে দাঁড় করাই, তাহলে তার কান থেকে যদি একটা লাইন ড্র করি, তাহলে আমার শোল্ডার, আমার পকেট যেটা থাকে, পকেট আর গোড়ালির পাশটা একটা লাইনে আসবে। আর আমি এটা যদি সামনে ঝুঁকে করি, তখন লাইনটা কিন্তু ডিস্টর্টেড হয়ে গেল, তখনই বুঝি যে আমি যেমন গণ্ডগোল হচ্ছে। বা আমি দেয়ালের পেছনে দাঁড়াই, দেয়ালটাকে পেছনে সাপোর্ট দিয়ে যদি দাঁড়াই, আমার গোড়ালিটা টাচ করবে, আমার মাথাটা টাচ করবে, আর আমার দুটো কাঁধ দেয়ালে টাচ করবে। দ্যাট ইজ দ্য রাইট পশ্চার। বাচ্চাদের এটা শেখানো উচিত। একদম। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম এই এতক্ষণ এই একটা বিষয় নিয়েই কথা হলো যে পোস্চার মেনটেন করা যে কোনো ক্ষেত্রে। আমাদের টেকনোলজি থেকে শুরু করে সমাজ সব কিছুই শিক্ষিত হচ্ছে, টেকনোলজির দিক থেকেও আমাদের উন্নতি ঘটছে, কিন্তু আমাদের জীবনে বা আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে যেন এই টেকনোলজি, এই উন্নতি কোনোভাবেই অবনতির কারণ না হয়ে দাঁড়ায়। তো সেদিকে শিক্ষিত সমাজের শিক্ষিত সচেতন নাগরিক হিসেবে নিজেদের জীবনে এইটুকু সতর্ক আমাদের হতে হবে, এবং এই মুহূর্তেই হতে হবে। না হলে কিন্তু শুধুমাত্র বসা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, কিন্তু যে কোনো ক্ষেত্রেই যদি আমরা একটু সতর্ক, একটু সচেতন না হই, তাহলে ভবিষ্যতে গিয়ে নানা ধরনের জটিল সমস্যায় পড়ব। তো আশা করি আপনারা নিশ্চয়ই সতর্ক হবেন, খেয়াল রাখবেন নিজের, এবং একই সঙ্গে পরিবারেরও খেয়াল রাখবেন। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।